আপনাদের এই যে বাড়ির মানে বাড়ির সাথেই যে মন্দিরটা ঘরের সাথে মানে দুর্গা মন্দির, দুর্গা মন্দিরটা ওখানে তো আগে পূজা আশ্রা হতো। আচ্ছা, যেটা হচ্ছে ওখানে একটা মাটি ছিল, ওখানে আসলে কি রাখা হতো? ওটা হইলো পূজার সরঞ্জাম ঠাম রাখতো, ওটা এমনি টাকা পয়সাও জায়গা রাখতো না। টাকা পয়সা এই রুমের ভিতরে একটা মাটি ছিল, এই মাটিটা তখন তো ব্যাংক ছিল না, ওনারা ব্যবসা করতো কিন্তু বাড়িতে ব্রিটিশ আমলে ওনারা সোনার কাপড় বিক্রি করতো, বড় বড় শহর থেকে ওনার কোথাও মাল নিত। তাই ওই মাটি থাকতো, ওই মাটির ভিতরে সোনার দানা সব। আমার ঠাকুমা যেটা, ওনার একটা বিছানা থাকতো, উনি ওই বসে থাকতো। এখন আচ্ছা দাদা, আমি একটা জিনিস শুনেছি যে আপনাদের প্রচুর স্বর্ণ অলংকার ছিল। আমাদের ছিল। আগে ডাকাতেরা এসে লুঙ্গি ভরে তারপরে নাকি ডাকাতি করে স্বর্ণ নিয়ে যেত। এটা ৩,৫০০ ভরি সোনা। ৩,৫০০ ভরি সোনা। ওই সিন্ধুক পায়না লাস্টে সিন্ধুক পাই কুড়াল দিয়ে ভাঙিয়া সব নিয়ে গেল। তারপরে আর থাকার আর কোনো ব্যবস্থা নাই। পরে আমরা কাঁসা পিতল ফার্নিচার সব মাটির দরে বিক্রি করে দিয়ে ৪০ মণ কাঁসা বিক্রি করছি ৪ টাকা করে। ৪০ মণ কাঁসা, যা কাঁসা এই কাঁসা আর নাই, নাই, এই পাওয়া যাবে না। এই বেশি হয়েছে ৪ জন মুসলমানের নামে লিখে পড়ি দিয়ে স্থবর অস্থবর সব দিয়ে চলে গেছে। হ্যালো গাইডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমরা চলে আসলাম গোপালগঞ্জ কোটালীপাড়া উপজেলার ১৯ গ্রামে, যে গ্রামে এমন একটি বাড়ি রয়েছে যে বাড়িতে এখনও গুপ্তধনের আশায় মানুষ ছুটে আসে। আর সেই বাড়িতে আমরা যাব এবং সেখানের যে ইতিহাস, সেই ইতিহাস আপনাদের মাঝে তুলে ধরব, যে ইতিহাস শুনলে আপনার সত্যি অবাক হয়ে যাবেন। তা চলুন আমরা সেই বাড়িতে যাওয়া যাক এবং সেখান থেকে সেই বাড়ির লোকেদের কাছ থেকে আমরা আজকে শুনব সেই ইতিহাস। নমস্কার দাদা। নমস্কার। আমি আসছি ঢাকা থেকে। আর আপনাদের এই বাড়ির সম্পর্কে জানার জন্য আমি ঢাকায় বসেই আপনাদের এই বাড়ির সন্ধান পেয়েছি। তো এই বাড়ির ইতিহাস সম্পর্কে একটু জানতে চাচ্ছি, কারণ এটি অনেক পুরনো একটি বিল্ডিং। আসলে বর্তমানে এরকম বিল্ডিং খুঁজে পাওয়া যায় না। তো এই জন্য আমি কিছু পুরানো যে সমস্ত বিল্ডিং বাড়ি রয়েছে সেগুলি নিয়েই কাজ করি, ইতিহাসটা তুলে ধরার জন্য, যে মানুষে আসলে ইতিহাসটা জানুক, বাংলাদেশের ইতিহাস। তো যেহেতু আমার বাড়ি কোটালীপাড়া, তো আমি চাই আমার কোটালীপাড়ার যে সমস্ত পুরানো ইতিহাসগুলি রয়েছে এগুলো তুলে ধরার জন্য মানুষের কাছে। তো আপনাদের এই বাড়ির সম্পর্কে যদি আমাকে একটু বলতেন, যে এই বাড়িটি প্রথম কে নির্মাণ করেছিল? এটা নির্মাণ করেছিল নগরবাসী সাহা। নগরবাসী সাহা। ওনাদের আগমন আসছিল প্রায় ৫০০ বছর আগে। ওরা ঢাকার উত্তর থেকে নবাবের অত্যাচারে ওইখান থেকে এই বিলে এসে ঢুকছে। আচ্ছা। এর আমাদের যে পূর্বপুরুষ তার নাম ছিল রঘুনাথ সাহা। রঘুনাথ সাহা। তখন আমাদের বাড়ি ছিল পূব পাশে। এই বাড়িতে আসছে ধরেন ২০০-৩০০ বছর হয়েছে। ২০০-৩০০ বছর। ওই বাড়ি থেকে, ওই বাড়িতে আর সংকুলন হয় না। আমরা হলো সাহা সম্প্রদায়। আচ্ছা আচ্ছা। আমরা টোটাল এই ১৯ গ্রামে ৭৫০ ঘর সাহা ছিলাম। এখন বর্তমানে আমি সিঙ্গেল আছি। আপনি একাই আছেন? একাই আছি। এই আমতলী ইউনিয়নে শুধু আমি একাই আছি সাহা। না, ওনার আমি যেটুকু জানি যে আপনাদের যে পূর্বপুরুষ ছিল তাদের মানে জমিদারি স্টাইলে তারা চলছে, কিন্তু জমিদারি ওরা ভাবে থাকে নাই। না, জমিদারি ওনাদের কেনাও ছিল না, ওনারা জমিদারি করতেন না। আমার যে বড় জ্যাঠা রামদন শাহ, উনি এই আমতলী ইউনিয়নের প্রেসিডেন্ট ছিল ব্রিটিশ আমলে। আর আমার বাবা ছিল প্রপার ইউনিয়নের চেয়ারম্যান ৩ টাইম, লক্ষণচন্দ্র সাহা। উনি পাকিস্তান আমলে রাষ্ট্রপতি পুরস্কার পাইছিলেন। আর তারপরে তো আস্তে আস্তে তো দেশের পরিস্থিতি খারাপ। আওয়ামী লীগের সময় ১৯৭১ সনে সব লুটপাট করে। এই বাড়িটা ছিল কোটালীপাড়ার মধ্যে সবচেয়ে ধনী বাড়ি। ওনারা সবচেয়ে ব্যবসা বাণিজ্য, এবং মন্দির ছিল ৩টা, 2টা দুর্গা মন্দির, একটা কৃষ্ণ মন্দির। এখানে ওনারা বছরে ১০,০০০ লোক খাওয়াইতো এবং বস্ত্র বিতরণ প্রত্যেক বছরেই। এবং আমরা গন্ডগোলের ভিতরে দুর্গা পূজা করছি এবং স্বাধীনের পরে এসে করছি। কিন্তু তারপর আস্তে আস্তে এখন আর হয় না। না, ৭১-এর কাহিনীটা বলি।
1971 সালে আমরা এই বাড়িটা ছিল ভরাপুরা, এই সমস্ত জায়গায় ঘর ছিল, সব ঘর ছিল। ওনারা সব ব্যবসা, কাপড় এবং স্বর্ণের ব্যবসা করতো। তারপর তো এখানে বাড়ি ছিল না, সব ওই যে ঘরের পোতা টোতা পরে নিয়েছে, এই যে ঘর ছিল, এই যে ঘর ছিল, ওই ঘর ছিল। এগুলো ওই যে স্বাধীনের সময় পুরাই দিছে না? আর আমাদেরটা পড়ায় নাই, লুট করে নাই 3000 টাকার বিনিময়ে। ও, টাকা ঘুষ দেওয়া লাগছে? ঘুষ দেওয়া লাগছে, বড় নেতা গো তখন। তাহলে লুটপাট হইল, 1200 মণ চাউল নিয়ে গেল। 1200 মণ চাউল মজুদ ছিল, মানে এলো লোকজন খাওয়াইতো বেশি, সেই চাল সব নিয়ে গেছে। হ্যাঁ, চাল নিছে, লুটপাট করে ঘরে আগুন ঠাগুন দিছে, আমাদেরটা ক্ষতি করে নাই। আচ্ছা দাদা, আমি একটা জিনিস শুনেছি যে আপনাদের প্রচুর স্বর্ণ অলংকার ছিল। আমাদের ছিল। আগে ডাকাতেরা এসে লুঙ্গি ভরে তারপরে নাকি ডাকাতি করে স্বর্ণ নিয়ে যেত। এটা নিচে কখন আমাদেরটা লুট হয় না, এবং আমাদের স্বর্ণটা ছিল একটা মুসলিম পরিবারের একটা মহিলার কাছে। 3500 ভরি সোনা। 3500 ভরি সোনা। 3 মাস পর্যন্ত উনি পাহেরা দিছে। পাহেরা দেওয়ার পরে ওই ব্যক্তি ছিল, বোধহয় পৃথিবীতে ওই রকম মহিলার আসবে না। আচ্ছা। তো ওনার ছেলেরা টের পাইছে, আম্মা তোমার কাছে ওনারা আসে কেন? আসে ওনাদের সাথে আমাদের পূর্বপুরুষের তো দাদার সাথে ভালো সম্পর্ক ছিল, একসাথে ব্যবসা বাণিজ্য করতো, কলকাতা যাইতো। কিন্তু উনি বলে নাই। তখন উনি বুঝতে পারছে যে ওনার ছেলেদের টার্গেট জেনিয়ারটা কি আছে। তখন উনি গোপনে আমাদের পাশে লোক পাঠাইছে যে আমি আর বহন করতে পারতেছি না। তখন ওই মাল আনার পরে 1 মাস পরে ডাকাতি হলো। তখন এই বাড়ির শরিকরা সব দালানি, তার মানে ওনার ছেলের ইনফরমেশন ছিল মনে সম্ভবত। আত্মীয় স্বজন ভরা, গণনদী, টর্কি, মেদাকুল, জালকাড়ি, বিভিন্ন জায়গার বড় বড় আত্মীয় আসতো। কেন? এটা একটা গোপের ভিতরে বাড়ি, রাস্তাঘাট ছিল না, ডাকাতরা ওই অঞ্চলের ডাকাতরা, এবং মিলিটারিরা এদিকে ঢুকতে পারতেছে না, রাস্তাঘাট ভালো না। বাবা ঠিক পাই আমরা জ্যাঠাকে বলছি, দাদা এইটা ঘরে রাখা ঠিক হবে না। তো উনি আর ছাড়ে নাই মাল। কিন্তু যারা ডাকাতি করছে তারা কারা, এইটা তো বলা যাবে না। এখন বললে তো সমস্যায় পড়ে যাবো। মানে আপনাদের পরিচিত না, ভিতরে ওইটা যদি অফ করে তাই আমি বলতে পারি। আচ্ছা, পরে শুনবো না, সমস্যা নাই, এটা পরে শুনি। এটা যারা করছে সবাই চিনি। হ্যাঁ, এবং ওই দলে একটা হিন্দু ছেলে ছিল, সব ইতিহাস আমার কাছে বলে গেছে যে আমি ছিলাম, আমার রাত্র 11টার সময় নিয়ে আসে আমার বাড়িতে। তো উনি বুঝতে পারে নাই, উনি পরে সব কিছু বলে গেছে। এবং আমরা যখন দেখছি আমার যখন মারপিট করছে, কিন্তু বাইরে যারা ছিল কাকে কুত্তার বাচ্চা বেকায়দা মারিতিস না মরে। তারপরে সিন্দুক পায় না, লাস্টে সিন্দুক পাই কুড়াল দিয়ে ভাঙিয়া সব নিয়ে গেল। তারপরে আর থাকার আর কোনো ব্যবস্থা নাই। পরে আমরা কাঁসা, পিতল, ফার্নিচার সব মাটির দরে বিক্রি করে দিয়ে 40 মণ কাঁসা বিক্রি করছি 4 টাকা করে। 40 মণ কাঁসা, যা কাঁসা এই কাঁসা আর নাই, এই বিশ্বে নাই, এই পাওয়া যাবে না। এই বেশি হয়েছে 4 জন মুসলমানের নামে লেখে ফড়ি দিয়ে স্থবর সব দিয়ে চলে গেছে। তখন আসার সাথে সাথে তারা কাগজ রিটার্ন দিয়ে দিছে। তখন ধরেন 200-250 বিঘা জমি, বিটা বাড়ি ছিল, তারা বেইমানি করে নাই। গরিব যারা আছে তাকে 1 বিঘা, কেউ 10 করে, কিছু তাদেরকে দান করে দিছে। কিন্তু তারপরেও আবার ডাকাতি হয়েছে, তারপরে স্বাধীনের পরে আবার ডাকাতি হয়েছে 3 বার। তখন ওই যারা ওই ইন্ডিয়া থেকে আসছে সবাই বিল্ডিংয়ে আনছি, যে আমাদের কোনো ফ্যামিলি কিন্তু আজ পর্যন্ত আসে নাই। বাবা আসছি, আমি আসছি, জ্যাঠা আসছে, তার বড় ছেলে, 4 প্রাণী আসছি টোটাল বাড়ির। তারপর সবাই গেছিল আমরা। এই হলো পরিস্থিতি। তারপরে তো 2 বার ডাকা, 130 বছর, মানে বিল্ডিংটার বয়স 130 বছর, কিন্তু আপনাদের আগমন প্রায় 500 বছরের ইতিহাস। আচ্ছা দাদা, একটা জিনিস জানবো, সেটা হচ্ছে আপনাদের এই যে বাড়ির সাথেই যে মন্দিরটা, ঘরের সাথে, মানে দুর্গা মন্দির, ওখানে তো আগে পূজা আশ্রয় হতো। আচ্ছা, যেটা হচ্ছে ওখানে একটা মাটি ছিল, ওখানে আসলে কি রাখা হতো? ওটা হইলো পূজার সরঞ্জাম রাখতো। ওটা এমনি টাকা পয়সাও জায়গা রাখতো না। টাকা পয়সা এই রুমের ভিতরে একটা মাটি ছিল। এই মাটিটা তখন তো ব্যাংক ছিল না, ওনারা ব্যবসা করতো কিন্তু বাড়িতে, ব্রিটিশ আমলে ওনারা সোনার কাপড় বিক্রি করতো, বড় বড় শহর থেকে ওনার কোথাও মাল নিত। তাই ওই মাটি থাকতো, ওই মাটির ভিতরে সোনার দানা সব। আমার ঠাকুমা যেটা, ওনার একটা বিছানা থাকতো,
উনি ওই দিয়ে বসে থাকতো। এখনো অনেকে বলে যে এ বাড়িতে এখনো গুপ্তধন আছে, যেটা ওগুলা- অনেকেই জানে না। না, ওগুলা ওগুলো বহু মনে হয় ভুল কথা। ভুল কথা, এবং বহু লোক ঢাকা থেকে পর্যন্ত আসছে এটা মানে চেক inquiry করতে। করতে, এবং বড় ওজা বৈদ্য আউলিয়া দরবেশ এরাও আগমন ঘটছে এখানে। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, আমি যত বলি বিশ্বাস করে না, কে আছে দেখো তোমরা খুঁজে যদি পাও। তার মানে এখানে তো আগে অনেক আপনাদের ধন দৌলত ছিল, স্বর্ণ অলংকার ছিল, যে কারণে মানুষের সেই ব্যাপার হচ্ছে কি, ব্যবসায় হলো জমিদাররা করতো, ওরা জমিদাররা কিছু গুপ্ত ধন রাখতো, আর এটা ছিল ব্যবসার টাকা ওইরকম ফেলাই রাখে না, না। একটার পরে একটা ব্যবসা করতেই থাকে। এই হলো পরিস্থিতি। আর এই কোটালীপাড়ার ইতিহাসটা হচ্ছে, অনুসিয়া একসময় রাজধানী ছিল কোন রাজার আমলে এক, এবং এখানে ছিল ব্রাহ্মণরা বেশি ছিল, এই গ্রামে 1200 ঘর ব্রাহ্মণ ছিল, এবং তার 80% উচ্চশিক্ষিত। না, আমিও একটু শুনছিলাম যে অত্র অঞ্চলের ইনি নাকি রাজা হিসাবের মতো মানে পরিচালনা করতো আর কি। হ্যাঁ, এইরকম একটা ছিল। হ্যাঁ, ছিল। আচ্ছা, আর ছিল কি, মানে ওনার নেতৃত্বে সবাই চলতো এখানে। আর ছিল শিক্ষিত একেবারে শীর্ষে ছিল কে, যেমন কবি সুকান্ত ভট্টাচার্য পূর্বপুরুষের বিটা, আর একজন ছিল মধুসূদন সরস্বতী। মধুসূদন সরস্বতী। উনি ছিল সম্রাট আকবরের রাজসভার পণ্ডিত, ওরে তারও বাবা, জন্ম ছিল এই অনুসিয়া। তো অনেক পুরানো ইতিহাস। অনেক। আর আমরা যারা 2-4 জন ব্রাহ্মণ দেখছি, 6 হাতের নিচে, 4 হাতের নিচে, 4-5 হাতের নিচে একজনও না, হ্যাঁ, এইরকম ইংরেজ মতন চেহারা ছিল। আমরা যা 2-4 জন দেখছি, আপনিও তো অনেক লম্বা চড়া সুন্দর। এবং এই যে লম্বার যে একটা ইতিহাস, এটাও আমি রেডিওতে না টিভিতে, কোটালীপাড়ার লোকের চেহারা কি ছিল এইরকম। হ্যাঁ, এখানে জমিদার বলতে তো অরিজিনাল জমিদার কেউই ছিল না। ছিল না। এখানে নড়াইলের জমিদারের খাজনা উঠাইতো, তারা পরে জমিদারই আর কি আচ্ছা। টাইটেল দিছে। তো খুব শিক্ষিত লোক ছিল। এইখানে একটা বাড়ি ছিল কেডি রত্ন উপাধি, 52 জন ছিল এমএ পাস ব্রিটিশ আমলে। আর এক ভদ্রলোক ছিল, সে রাইট হাউস বিল্ডিংয়ে চাকরি করতেন, তার নাম ছিল চিত্ত গৌতম। আসলে 1900 তো সেই সময় আসলে কোনো মুসলিম ছিল না, না, মুসলিম 1900 পরিবার ছিল না, সবই হিন্দু পরিবার ছিল। যাই হোক দাদা, আপনার এখানের ইতিহাসটা জানতে আর একটা ইতিহাস পাবেন, এই কবির বাড়িতে একটা বই আছে সুকান্ত কথা, সুকান্ত কথা। ওইটার মধ্যে কোটালীপাড়া নামকরণ কেন হলো, 4টে পার, উত্তর পার, দক্ষিণ পার, পূব পার, পশ্চিম পারে 4টে পার কোটালরা থাকতো। এই রাজার যা সৈন্য, তারা কোটাল থেকে কোটালীপাড়া ও আচ্ছা, পাড়া, এই 4টে পারের উপরে এটা এই কোটালীপাড়ার ওই বইটার মধ্যে আপনি সব পাবেন, ওই বইটার মধ্যে সব পাবেন। বড় বড় শিক্ষিত লোক ছিল, বড় বড় শিক্ষিত, যেমন বুদ্ধদেব ভট্টাচার্য, তার পূর্বপুরুষটা এই জায়গায়। আচ্ছা, ঠিক আছে দাদা, আপনার সাথে কথা বললে অনেক ভালো লাগলো, অনেক ইতিহাস জানতে পারলাম। আপনি সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, যেন ঠাকুর বা ঈশ্বর আপনাকে ভালো রাখে, আর দীর্ঘদিন এই ইতিহাসটা আপনি ধরে রাখতে পারেন। এখন